আসসালামু আলাইকুম। বিএনপির মহাসচিবের পদে নতুন নেতৃত্ব আনার বিষয়ে নানান ধরনের গুঞ্জন চলছে। বলা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাকে বাদ দেওয়া হচ্ছে। এমন একটি গুঞ্জন গত এক মাস ধরে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমরা জানি না আসলে এই বিষয়ে কি ঘটতে যাচ্ছে, যদিও এটি বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের বিষয় এবং বিএনপির রাজনীতির সঙ্গে যারা সক্রিয়ভাবে জড়িত অবশ্য তাদের মাথা ব্যথার বিষয়। কিন্তু আমরা যারা টুকটাক রাজনীতি নিয়ে কথা বলি, রাজনীতির খোঁজ খবর রাখি, অন্তত এটুকু মনে করি যে বিএনপি নিশ্চয় ছোটোখাটো কোনো দল নয়। বিএনপির শেকড় দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রথিত এবং অবশ্যই এই দলের সভাপতি, সাধারণ সম্পাদক, চেয়ারপারসন ইত্যাদি ইত্যাদি বা শীর্ষ পর্যায়ে কারা রয়েছেন সেইগুলোর বা সেই বিষয়গুলো নিশ্চয়ই বাংলাদেশের সামগ্রিক রাজনীতিতে একটি প্রভাব ফেলে। সেই বিষয়গুলো নিয়েই বা সেটিকে বিবেচনায় নিয়েই কথা বলতে হয়। এখন বিষয় হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কথা উঠেছে যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তিনি ব্যর্থ হয়েছেন বিএনপির আন্দোলন সংগ্রামের বিভিন্ন ধাপে, এই জন্য তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এমন কথা উঠতেই পারে। এবং যে কোনো দলের যে কোনো পদের এগেনস্টে আলোচনা সমালোচনা থাকতেই পারে। সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়েও নিশ্চয়ই অনেক ধরনের আলোচনা হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যে বিএনপির আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন, এটি বোধহয় যারা একেবারে নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করবেন তারা এই মন্তব্যের সঙ্গে একমত হতে পারবেন না। একটি কথা প্রথমেই স্মরণ করিয়ে দিই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু অন্য কোনো দলের অন্য কোনো শীর্ষ পদের যারা আছেন বা এসেছেন তাদের মতো নন। অন্তত তিনি রীতিমতো 5টি বছর মাঠে পরীক্ষা দিয়ে মহাসচিব হয়েছেন। অর্থাৎ খন্দকার দেলোয়ার হোসেন যখন বিএনপির মহাসচিব ছিলেন, তার মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিব হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি ভারমুক্ত হলেন 5 বছর পর। তিনি কারো মাইম্যান ছিলেন না, সেটি বিএনপির চেয়ারপারসন হোক কিংবা তারেক জিয়া বিএনপির যিনি সিনিয়র চেয়ারপারসন তিনি হন। অর্থাৎ তাকে রীতিমতো পরীক্ষা দিয়েই মহাসচিবের মতো পদটি অর্জন করতে হয়েছে। আর যদি বলেন যে বিএনপির আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে আসুন আমরা একটু ছোট করে তার মধ্যে পয়েন্ট আকারে আলোচনা করি। 28 অক্টোবরের কথা যদি আমরা ধরি 2023-এর, এর আগে যতগুলো সভা সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বুকে, অন্তত তৃণমূলের নেতা কর্মীরা শত সহস্র বাধা বিপত্তি অতিক্রম করে কিন্তু রাজধানীতে যে কোনো কর্মসূচিতে তারা জমায়েত হয়েছেন। এর কৃতিত্ব আমরা কাকে দেব? নিশ্চয়ই শীর্ষ নেতৃত্বকে। বিএনপির শীর্ষ নেতৃত্বে যারা আছেন, যিনি নির্বাসনে আছেন, বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান, তিনি নিশ্চয়ই কৃতিত্ব নিতে পারেন এবং মহাসচিব হিসেবে অবশ্যই সেটি মির্জা ফখরুলের। 28 অক্টোবর কথা বলছিলাম। 28 অক্টোবর যখন সমাবেশটি পণ্ড হয়ে গেল পুলিশের টিয়ার সেল কিংবা সাউন্ড গ্রেনেডের নিক্ষেপের মাধ্যমে, আমরা যতদূর জানি ভিতর থেকে 28 অক্টোবরের নীতি নির্ধারণের সিদ্ধান্তটি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাতে ছিল না, সেটি অন্য কারো হাতে ছিল, অন্য জায়গা থেকে নিয়ন্ত্রিত হচ্ছিল। তার মানে আমি বলতে চাচ্ছি না যেটি সম্পূর্ণ তারেক জিয়ার ব্যর্থতা, নিশ্চয়ই আমি সে কথা বলতে চাচ্ছি না। খোঁজ নিয়ে দেখুন যে কারা এটি করছিল, এটা বিএনপির নেতৃত্ব, তারাই ভালো জানেন। এবং শুধু 28 অক্টোবর নয়, 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে বা নির্বাচন প্রতিহত করাকে কেন্দ্র করে যখন অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হলো, এই অসহযোগ আন্দোলন নিয়ে আমি নিজেও প্রশ্ন তুলেছিলাম যে এই আন্দোলন কতটা সফল হবে। যারা আসলে কিছু বুঝে না বুঝে দল করেন, সেটি হতে পারে আওয়ামী লীগ, হতে পারে বিএনপি, যাদের কোনো পড়াশোনা নেই, যাদের কোনো ইতিহাস সম্বন্ধে তেমন কোনো ধারণা নেই, তাদের অনেকে এমন প্রশ্ন তুলেছিলেন বা আমি যখন এটি নিয়ে কথা বলেছি তখন এটি রেকর্ডে আছে, তখন তারা তুমুলভাবে আক্রমণ করেছিলেন। কে বলেছে এই আন্দোলন সফল হবে না, কে বলেছে এই আন্দোলন ব্যর্থ হবে, অসহযোগ আন্দোলন অবশ্যই সফল হবে। অসহযোগ আন্দোলনের মতন বৃহত্তর এমন কর্মসূচি থ্রো করতে গেলে, বাস্তবায়ন করতে গেলে
তার মাঠ পর্যায়ে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়, মাঠ পর্যায়ে রিপোর্ট সংগ্রহ করতে হয়, দল কতটুকু সংগঠিত, দলের নেতাকর্মীরা কতটুকু রাজপথে নামতে পারছে, এইসব বিষয় নিয়েই তো অসহযোগ আন্দোলন, অন্য কিছু নয়। এমন বৃহত্তর কর্মসূচি থ্রো করতে হয়, সেক্ষেত্রে কোনো কিছু বিবেচনা না নিয়ে শুধুমাত্র একটি কর্মসূচি দিয়ে দেওয়া হলো। তাহলে এর জন্য কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়ী? নিশ্চয়ই না। এ কথা অন্তত খুব নিশ্চিত করে বলা যাবে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তত এক্ষেত্রে দায়ী নন। তার কারণ তিনি তখন জেলে ছিলেন, তিনি কারাগারে ছিলেন যখন এই আন্দোলনটি বা আন্দোলনের এই জায়গায় এসে এই প্রোগ্রামটি থ্রো করা হয়। এবং আমরা এও জানি 2018 নির্বাচনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় হাইকমান্ড বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে তিনি বলেছেন যে আমি পদত্যাগ করতে চাই। খালেদা জিয়া তাকে বলেছেন যে আপনি কারো উপরে রাগ না করে, ক্ষোভ না রেখে আপনি কাজ চালিয়ে যান। ঠিক এইবারও আমরা যতদূর জেনেছি যে তিনি নিজ থেকে পদত্যাগ করতে চেয়েছেন, কিন্তু সেটিতে দলীয় হাইকমান্ড সায় দেননি। এখন বিষয় হচ্ছে তাহলে কারা এগুলো করছে, কারা এগুলো ছড়াচ্ছে? আমি যদি 2-3 জনের কথা উল্লেখ করি, আমি কাউকে দোষারোপ করতে চাচ্ছি না বা চক্রান্তের সঙ্গে দায়ী বা এগুলো ইচ্ছাকৃতভাবে ছড়ানো হচ্ছে, আমি সে কথা বলছি না। যেমন আব্দুল্লাহ আল মিন্টু, বিএনপির অন্যতম সিনিয়র নেতা, তিনি বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই মুহূর্তে বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তিনি খুব সাবলীলভাবে সক্ষমতার সঙ্গে দলকে পরিচালনা করছেন। এবং একটি কথা বলে রাখি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে ব্যক্তিত্ব, তার যে রুচিশীল রাজনৈতিক দৃষ্টান্ত আমাদের সামনে এই বছরে উপস্থাপিত হয়েছে, নিশ্চয় তার সঙ্গে বা এই যে কথাগুলো শব্দগুলো উচ্চারণ করলাম, তার রুচিশীল ব্যক্তিত্ব, এগুলোর সঙ্গে কেউ দ্বিমত পোষণ করবেন না। এবং তার সাহস নিয়েও আমরা প্রশ্ন তুলতে পারি না। আব্দুল্লাহ আল মিন্টুর কথা বলছিলাম। আমরা যদি বলি আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি 7 জানুয়ারি নির্বাচন কেন্দ্র করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একসাথে কারাগারে গেছেন, জেল খেটেছেন, তিনি মন্তব্য করেছেন দলের নেতৃত্বে পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। এটি হতেই পারে, এটি আমরা অস্বীকার করি না, আমরা একমত পোষণ করি। এবং বিশেষ করে যখন স্থায়ী কমিটিতে 5টি পদ শূন্য অবস্থায় রয়েছে, কেন্দ্রীয় কমিটিতে 130টি পদ শূন্য অবস্থায় রয়েছে, তো এগুলো পূরণ করা বা নতুন নেতৃত্ব এর মধ্যে ইনক্লুড করা এগুলো হতেই পারে। কিন্তু কথা বলছি বিএনপির দ্বিতীয় শীর্ষ পদ, মহাসচিবের পদটিকে কেন্দ্র করে, সেই পদে আসলে কাকে আনা হবে? এক্ষেত্রে আমরা শামসুজ্জামান দুদুর কথা সামনে নিয়ে আসতে পারি। তিনি বলেছেন যে বিএনপির মহাসচিবের পদে পরিবর্তনের যে বিষয়টি বা যে গুজব আকারে ছড়ানো হচ্ছে, এটি সরকারের একটি খেলা, এটি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তার কারণ দলীয় যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে একটি হতাশা সৃষ্টি করার জন্য এই ধরনের প্রোপাগান্ডা বা এই ধরনের আলোচনার ছড়িয়ে দেওয়া হতেই পারে। আর সবশেষে আরও একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে আন্তর্জাতিক অঙ্গনে বা বাংলাদেশে যে বিদেশি কূটনীতিবিদরা অবস্থান করছেন, তাদের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে গ্রহণযোগ্যতা, তার বিপরীতে বিএনপির মহাসচিব পদে যাদের নাম শোনা যাচ্ছে, এগুলো আপনারা জানেন যে কাদের নাম শোনা যাচ্ছে, তারা কিন্তু নিঃসন্দেহে ওই মাত্রায় তাদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি নন। অতএব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমার মনে হয়, যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে আওয়ামী লীগের রাজনীতির ইতিহাসের অতীতে সৈয়দ আশরাফুল ইসলামের যে ক্লিন ইমেজটি ছিল, তারপরে যদি কারোর নাম ধরতে হয়, সেটি বিএনপির মির্জা ফখরুল ইসলামের নামটি আমরা অবশ্যই উচ্চারণ করতে পারি। এটি আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দের কথা জানালাম এবং বাংলাদেশের যে জাতীয় রাজনীতি তার কনটেক্সটে ক্ষুদ্রভাবে কিছু আলোচনা করলাম। এখন এটি অবশ্যই বিএনপির বিষয়, বিএনপি নেতাকর্মীদের বিষয় যে বিএনপির মহাসচিব পদে কাকে আনা হবে। তবে বিএনপি যদি ভুল করে, এক্ষেত্রে কোনো প্রকার যেই ভুলগুলো নিয়ে আলোচনা হচ্ছে তার সঙ্গে সম্ভবত আরও একটি ভুল যোগ হবে, এটুকু নিঃসন্দেহে বলা যায়। এ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।